আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফাবলিহা বুশরা, আমি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। প্রশাসনে থাকা অন্য মতিউরদের ধরতে সংসদ সদস্যদের আহ্বান, পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতির সমালোচনা। বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত 4 আসামি পালিয়ে যাওয়ার 15 মিনিটের মধ্যে গ্রেফতার, ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি। সততা কর্তব্যনিষ্ঠায় দায়িত্ব পালনে এসএসএফ বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ, নিরাপত্তা দিতে গিয়ে জনবিচ্ছিন্ন না করার আহ্বান। অপতথ্য ও গুজবে রাসেল ভাইপার আতঙ্কে বিভিন্ন স্থানে নির্বিচারে সাপ নিধন, পরিবেশের ভারসাম্য হারানোর আশঙ্কা। 8 নভেম্বর আইসিটি ডিভিশন প্রেজেন্স চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসের আসর, 26 ক্যাটাগরিতে পুরস্কার। এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে বৃহস্পতিবার সাউথ আফ্রিকার মুখোমুখি আফগানিস্তান, দ্বিতীয় সেমিতে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ছাগল চিহ্নিত করার আগে প্রশাসনে এবং সরকারে থাকা মতিউরদের ধরতে সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানালেন সংসদ সদস্যরা। একই সাথে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সংবাদ প্রকাশ করার বিপক্ষে গিয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি দেওয়ার এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। দুর্নীতিবাজ কর্মকর্তারা এবং কিছু সুবিধাভোগী রাজনীতিবিদ প্রধানমন্ত্রীর অর্জন ম্লান করছে, জাতীয় প্রয়োজনেই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেছেন সংসদ সদস্যরা। রিজভিন আজার রিপোর্ট। প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় জাতীয় সংসদে বারবারই উচ্চারিত হচ্ছে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউরের নাম। সরকারের এত গোয়েন্দা সংস্থা, দুর্নীতি দমন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী থাকার পরও কেন দুর্নীতিবাজরা পার পেয়ে যায় সেই প্রশ্ন তুলেছেন সংসদ সদস্যরা। এমন মতিয়ার আরো আছে কিনা যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। কোনো রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন কোনো দুর্নীতি বা অপকর্মের অভিযোগ আসে তখন রাজনীতিবিদরা পদক্ষেপ নেয়। যখন কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি অথবা সংস্থা কিংবা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে তখন ওই গোষ্ঠীর বা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্নীতিবাজের পক্ষে সাফাই বক্তৃতা বিবৃতি প্রদান করে। আরেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, স্বার্থান্বেষী মহল সরকারের সব ভালো কাজ ম্লান করে দিচ্ছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ নয়, বরং সেটি জাতীয় সম্পদ। তাকে প্রয়াবর্তে নিক্ষেপ করলে জাতি আবার অন্ধকারে নিক্ষিপ্ত হবে, দিশেহারা পথহারা হয়ে পড়বে। জাতিকে আহ্বান জানাবো, জাতীয় প্রয়োজনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য প্রাচীর গড়ে তোলো। জনপ্রাচীরের চেয়ে মজবুত ও নিরাপদ প্রাচীর আর কিছু হয় না। রাজনীতিতে ব্যক্তি পূজার চর্চাকারীদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এই বর্ষিয়ান সংসদ সদস্য। না হলে স্বৈরতন্ত্র কায়েমের পথ পোক্ত হবে শঙ্কা লতিফ সিদ্দিকীর। ধন্যবাদ। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলের ড্রামবাহী একটি ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপুর 1:30টায় মেঘনা ডিপোর একটি জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তেলের ড্রামগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ট্রলারের ভেতরে 4 জন ছিল জানিয়ে মেঘনা ডিপোর ডিএস জিয়াউর রহমান জানান, এই ট্রলারে তেল নিয়ে তারা মনপুরায় যাচ্ছিল। ট্রলারের রান্নাঘরের চুলা থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। ট্রলারটিতে 86 ড্রাম পেট্রোল এবং 70 ড্রাম ডিজেল ছিল। আগুন নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করে।
বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর পর পুলিশ অভিযান চালিয়ে আবারও 4 জনকেই গ্রেফতার করেছে। পালিয়ে যাওয়া আসামিরা হল কুড়িগ্রামের নজরুল ইসলাম, নরসিংদীর আমির হামজা, বগুড়ার জাকারিয়া ও ফরিদ শেখ। পুলিশ জানায় তাদের গ্রেফতার করে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আক্তার হোসেনের রিপোর্ট। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ছাদ কেটে বগুড়া কারাগার থেকে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি। জেলখানার প্রাচীর টপকাতে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে ব্যবহার করে অপরাধীরা। পরে শহরের চাষিবাজারে অবস্থান নিলে সন্দেহভাজন ভেবে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ভোরেই বগুড়া শহরের চেলোপাড়া থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জেল কারাগারে আপনারা জানেন যে এটি করতোয়া নদীর পাড়ে অবস্থিত। এর পাশে একটি ব্রিজ এবং ব্রিজের ওই পারে নদীর ওই পারে যে চাষিবাজার নামক এলাকা থেকে আমাদের সদর ফাঁড়ি সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল এবং সেখান থেকে তারা সেই যে 4 জন মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি যারা পালিয়ে গেছে তাদেরকে ধরতে সক্ষম হয় এবং আমাদের যারা সহযোগী যারা অভিযানী দল ছিল তারা সেই জায়গায় যায় এবং সেই জায়গায় তারা কর্ডন করে এবং সেখান থেকে তারা মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত যে 4 জন কয়েদি তাদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদি হল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার ষাটোর্ধ্ব নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ জাকারিয়া এবং বগুড়ার কুটুমবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ। পরে ডিবি কার্যালয়ে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আক্তার হোসেন, চ্যানেল আই। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর দেশে ফিরে গ্রেফতার এড়াতে পলাশ রায় ও শিমুল রায় পরিচয়ে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার কালী মন্দিরে আত্মগোপন করেছিল মুস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ডিবি গ্রেফতার করে এমপি আনার হত্যা মামলার কিলিং মিশনের ওই 2 মোস্ট ওয়ান্টেডকে। আর গ্যাস বাবুকে সঙ্গে নিয়ে তার 3টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহের একটি পুকুরে তল্লাশি চালিয়েছে গোয়েন্দারা। ডিবি প্রধান বলেছেন কিলিং মিশনের 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। এমপি আনোয়ারুল আজিম আনার কিলিং মিশনে চরমপন্থী নেতা শিমুল ভূঁইয়ার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল মোস্ট ওয়ান্টেড মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। এমন তথ্য জানার পর থেকেই তাদের গ্রেপ্তারে তৎপর হয় ডিবি। এরই মধ্যে গোপন সূত্রে খবর আসে বিদেশে পালিয়ে যাওয়ার অপেক্ষায় খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে তারা 2 জন। আকাশপথে হেলিকপ্টার আর পাহাড়ে পায়ে হেঁটে পুলিশ ও গোয়েন্দাদের অভিযান। ডিবির জালে আটকের পর সীতাকুণ্ডের কালী মন্দিরে লুকিয়ে থাকা মোস্তাফিজ ও ফয়সালকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। পলাশ রায়, শিমুল রায় এই নাম ধারণ করে 2 জনেই হিন্দু সেজে তারা সেখানে ওই কালী মন্দিরে থাকে আর রাতের বেলা এনে ঘুম তারা বলে যে আমরা মাকে বেশি ভালোবাসি, আমরা কালী মন্দির ছাড়া থাকতে পারি না। এই ছদ্মবেশ ধারণ করে তারা এখানে প্রায় 23 দিনের মতো ছিল। আনার হত্যা মামলায় ডিবির জালে গ্রেপ্তারের কয়েক ঘন্টা আগে থানায় জিডি করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ গ্যাসবাবু পুলিশকে জানান তার 3টি মোবাইল ফোনই হারিয়ে গেছে। তবে রিমান্ডে জিজ্ঞাসায় জানান এক বড় ভাইয়ের পরামর্শে তিনি তার কাছে মোবাইল ফোনগুলো জমা রেখেছেন। আবার ম্যাজিস্ট্রেটের কাছে বলেন মোবাইল টেলিফোন 3টি বাজারপাড়ার একটি পুকুরে ফেলে দিয়েছেন। এবার 3 ফোন উদ্ধারে তাই গ্যাসবাবুকে সঙ্গে নিয়ে সেখানেই ডিবির তল্লাশি অভিযান। 2টি পুকুরে 3টি মোবাইল ফেলেছেন। এতদিন হয়ে গিয়েছে তো সেখানে আসলে এই পুকুর থেকে সেটা উদ্ধার করা যাবে কিনা এটাও বিচার্য বিষয়। আবার এই মোবাইলগুলি যে পানিতে ফেলে দিয়েছে বন্ধ করে সেগুলি আবার কাজ করবে কিনা, আলামত উদ্ধার করা যাবে কিনা। এমপি আনারের মামলার তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা বলছেন বাবুর ওই 3টি টেলিফোনের মেমোরিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এ কারণেই ফোন 3টি উদ্ধারে গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। জনগণই রাজনীতির প্রাণশক্তি, তাই তাকে নিরাপত্তা দিতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে না ফেলে সেজন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF এর 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সততা ও কর্তব্য নিষ্ঠার সাথে বাহিনীর সদস্যদের প্রতি দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর রিপোর্ট। প্রতিষ্ঠার ৩৮ বছর ধরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিদেশি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF। সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ এই নিরাপত্তা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দরবার। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নিরাপত্তায় নিয়োজিত তাদেরও প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকিতে দায়িত্ব পালন করতে হয়। আমি SSF এর সবাইকে বলবো যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সবসময় পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে, কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে, তাহলে সফলতা অর্জন করা যায় না। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার, যে এরা আমি যখন সরকারে ছিলাম না, এই আমার দেশের পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল, তো সেই কথাটা মনে রাখতে হবে। বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না, তবে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল সদস্যকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমলা বা রাজনীতিবিদ যে কারো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে সরকার। দুদকের কার্যক্রমে সরকার কোনো হস্তক্ষেপ করছে না এবং করবে না বলেও জানান তিনি। চক্র মালিথা রিপোর্ট। যাদের নিজস্ব গাড়ি নেই বা গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে যেতে মালামাল সহ প্রতিনিয়ত নানা দুর্ভোগে পড়েন তারা। সাধারণ এসব বিমান যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দর এলাকায় শাটল বাস চালু করল বিআরটিসি। সকালে বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি কর্মকর্তারা পরে, পলিটিশিয়ানরা পরে না, এটাও তো বলা ঠিক, কারণ আমরা যখন কথা বলি আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত, যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। দুদকের কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের এবং এর স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। প্রাথমিকভাবে দুইটি বাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 এবং 2 এর মাঝামাঝি থেকে যাত্রী নিয়ে
বিমানবন্দর, সড়ক ও রেল স্টেশন পর্যন্ত প্রতিনিয়ত চলাচল করবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের আতঙ্ক। অপতথ্য ও গুজবে বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপ মনে করে আতঙ্কে সব ধরনের সাপ পিটিয়ে মারা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের 85% বেশি সাপেরই বিষ নেই। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও খাদ্য উৎপাদন প্রক্রিয়া মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে আজ দেখুন আলিম আল রাজের রিপোর্টের প্রথম পর্ব। ক্ষতিকর পোকামাকড় এবং ইঁদুর খেয়ে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাপকে বলা হয় কৃষকের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আতঙ্ক আর অপপ্রচারে দেশ জুড়ে নির্বিচারে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ, যার মধ্যে রয়েছে অজগর, ঘরগিন্নি, হেলে সাপ ও মৃদু বিষধর নোনাবোড়া এবং পাতি ফণিমনসা সহ অন্যান্য সরীসৃপ, যার বেশিরভাগই নির্বিষ। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে সাপ। দেশ জুড়ে যেভাবে সাপ নিধন করা হচ্ছে তাদের খাদ্য শৃঙ্খল ভেঙে প্রকৃতি শুধু দীর্ঘমেয়াদীর ক্ষতির সম্মুখীন হবে না, বরং বেড়ে যাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও। অজগর, আমাদের লাউ ডগা থেকে শুরু করে জল ডোড়া, দাঁড়াস, এগুলো সব আমাদের উপকারী সাপ। আমরা এগুলো কিন্তু না জেনে আমরা হুজুকে কিন্তু সব সাপ নিধন করা শুরু করেছি, যা পরিবেশের উপর কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। কারণ প্রত্যেকটা জীবের কিন্তু পরিবেশের বা ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাপ সহ সব ধরনের বন্য প্রাণ মারা, ধরা, বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু আমরা সেটা জানি না বলে আজকাল এই ঘটনা ঘটছে। সাপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক রূপ। সাপ যেমন অন্য প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি সাপও অন্য প্রাণীর খাদ্য হয়ে বজায় রাখে বাস্তুতন্ত্রের ভারসাম্য। রাসেলস ভাইপার কিন্তু আমাদের দেশে একসময় ছিল, আমাদের দেশীয় সাপই বলতে হবে। এটি আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে এবং অন্য বেশ কয়েকটি এশিয়ার কয়েকটি দেশেও কিন্তু রাসেলস ভাইপার আছে। সুতরাং এটি যে আমাদের বাইরে থেকে এসে আমাদের দেশে চলে আসছে এমন কিন্তু নয়। সোশ্যাল মিডিয়াতে দেখছি যে খুব ভয়ঙ্কর টাইপের একটি সাপ, কিন্তু যদি আমাদের দেশের সাপগুলো যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, এটা আমাদের একটা জানার অভাব আছে যে আমরা জানি না, সাপ দেখলেই মনে করি যে বিষাক্ত সাপ, এটিকে হয়তো মারতে হবে, তা না হলে আমি অ্যাটাক্ট হব সাপের দ্বারা। সুতরাং এই ধারণাটি একবারেই ভুল। তথ্য বলছে চন্দ্রবোড়ার চেয়েও অন্তত 10 গুণ বেশি বিষধর সাপ, কেউটে, কোবরা দেশের প্রকৃতিতেই রয়েছে। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। ডিজিটালের লক্ষ্য পূরণ করে স্মার্ট বাংলাদেশের পথে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2023-এর আসর। জুরি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে এবার মোট 26টি ক্যাটাগরিতে প্রদান করা হবে পুরস্কার। জাকিয়া আক্তারের রিপোর্ট। ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আরও এগিয়ে নিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বারের আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ার পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2023। এই উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম বিস্তৃত হওয়ার কারণে এবারের আসরে 21টি ক্যাটাগরির পরিবর্তে 26টি ক্যাটাগরি রাখা হয়েছে। নতুন ক্যাটাগরি হিসেবে যুক্ত হয়েছে বেস্ট ব্লগ, ট্রাভেল ও লাইফস্টাইল কন্টেন্ট, বেস্ট ফুড রিভিউ অ্যান্ড রেসিপি কন্টেন্ট, বেস্ট এন্টারটেনমেন্ট, বেস্ট রিভিউ কন্টেন্ট, বেস্ট অ্যানিমেটর, বেস্ট অ্যানিমেটেড কন্টেন্ট, বেস্ট অনলাইন জার্নালিস্ট ও বেস্ট এআই কন্টেন্ট। ডিজিটাল অ্যাওয়ার্ড নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন আইসিটি ডিভিশন প্রেজেন্টস ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসের সফলতা নিয়ে কথা বলেন আয়োজকরা। এই জগৎটা অনেক বিস্তৃতি হচ্ছে, প্রতিনিয়তই বড় হচ্ছে, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মটার শাখা প্রশাখার প্রসার ঘটছে প্রতি মুহূর্তেই, এবং এই শাখা প্রশাখাগুলো এত ক্রিয়েটিভলি মানুষের সামনে আসছে। 3 বছরের মাথায় এসে লক্ষ্য করবেন যে 22টা ক্যাটাগরিতে আমরা পুরস্কার প্রবর্তন করে এই 4 বছরের মাথায় যেটা আমরা এখন দেব আর কি 26টিতে এসে পৌঁছেছে।
মানে এটা বাড়াতে হচ্ছে। এটা বাড়াতে হচ্ছে মানে বিষয়টা এরকম নয় যে আমরা জোর করে বাড়াচ্ছি, প্রয়োজনের তাগিদেই জিনিসটা বাড়ছে। আইসিটি বিভাগ গত 2 বছর হলে যুক্ত হয়েছি চ্যানেল আইয়ের এই চমৎকার একটি স্মার্ট উদ্যোগের সাথে। এর জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত, এবং আমরা আগামী দিনেও চেষ্টা করব 41-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এভাবেই আস্তে আস্তে নতুন নতুন ক্ষেত্র যুক্ত করব। অগমেন্টেড রিয়েলিটি থেকে ভার্চুয়াল রিয়েলিটি, এবারে দেখলাম মিক্সড রিয়েলিটি। সো এই যে দুনিয়ার পরিবর্তনটা হচ্ছে, সেখানে আমরা শুধু খাপ খাওয়াবো না, আমরা বাংলাদেশে থেকে নেতৃত্ব দেব। জুরি বোর্ডের সদস্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিউর রহমান বলেন, এই একটি পুরস্কার যেটি কোনো তর্ক বা বিতর্ক নেই। আমরা হয়তো প্রান্তের নানা জায়গা থেকে আমরা এই সমস্ত কন্টেন্টগুলো পাঠিয়ে দেব গোপনে, কিন্তু এখন প্রচার হয়ে গেল যে জুরি বোর্ডে কারা থাকছে বা কারা কে করছে, সেটাও থাকবে না। প্রথম সিজন থেকেই আছি এই আয়োজনের সাথে উপস্থাপক হিসেবে, এটা আমার জন্যই একটা পরম পাওয়া এবং সম্মানের ব্যাপার। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে www.channeli.com CDMA ওয়েবসাইটে কন্টেন্টগুলো জমা দিতে হবে। আইসিটি ডিভিশন ও চ্যানেল আইয়ের তত্ত্বাবধানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বেস্ট কন্টেন্টগুলোকে পুরস্কার দেওয়া হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে বাসভবনের ছাদে উৎপাদন হচ্ছে বিভিন্ন গাছের চারা। অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা বাণিজ্যিক উদ্যোগ নিয়েছেন দেশি বিদেশি অর্নামেন্টাল প্ল্যান্টের চারা উৎপাদনের। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসাকে পুঁজি করে অবসর সময় কাটানোর উদ্যোগ হিসেবে ছাদ কৃষি বেছে নেন ঢাকার মিরপুর ডিওএইচএস এর অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা জামশেদ আলী ও তার স্ত্রী নীলুফার আলী। এখন উদ্ভিদ আর ফল ফসলকে ঘিরে তাদের জীবন হয়ে উঠেছে অনেকটা পরিপূর্ণ। এগুলো সবই সাকুলেন্ট। ওই পাতা থেকে বড় হয়ে এগুলো সাকুলেন্ট। এইটা হাওয়ার্থিয়া বলে এটাকে স্যার, এগুলো হাওয়ার্থিয়া, বাট ওই গ্রুপেরই আর। আচ্ছা, ওই গ্রুপের সাকুলেন্ট গ্রুপের আর। এগুলো সাকুলেন্ট, দিস অল সাকুলেন্ট। এগুলো তো সবই সাকুলেন্ট। সবই সাকুলেন্ট, জি। এগুলো এখন আর কি একটু আবর্জনার মতো মনে হচ্ছে, এখন হলো অফ সিজন জন্য ওরকম হয়ে আসে, বাট এখানে যে সবগুলোই সাকুলেন্ট স্যার। এখানে আমাদের ছিল লাউ ছিল আর কি, এবছর প্রচুর লাউ খাইছি, অন্তত এইখান থেকে 15টা লাউ। সম্পূর্ণ বেডটাই আর কি ঢেঁড়স। এর আগে এখানে টমেটো ছিল। নানা জাতের সাকুলেন্ট, ক্যাকটাস, শৌখিন গাছগাছালি আর বিভিন্ন ফসলের সমৃদ্ধ উদ্যোগটির উল্লেখযোগ্য দিক হচ্ছে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন। আপনার এটাকে দেখে তো আমার কাছে মনে হলো যে এটা ছাদ কৃষি না বলে যদি আমি ছাদ নার্সারি বলি তাহলে অনেক বেশি ঠিকই বলেছেন। আমিও ছাদ নার্সারি বলি, কারণ আমার শখ একটা গাছ থেকে দ্বিতীয় গাছ, তৃতীয় গাছ, এভাবে গাছ বাড়ানো। তো সেই হিসাবে এটাকে নার্সারি বলা যায়। আমার একই ধরনের গাছ, শতাধিক গাছও আছে একই ধরনের। এই উদ্যোগ নিয়ে আরো বড় পরিসরে স্বপ্ন দেখছেন এই উদ্যোক্তা দম্পতি। এদিকে ছাদ কৃষি না বলে ছাদ নার্সারি বলা যেতে পারে। গাছের প্রতি ভালোবাসা থেকেই প্রায় 70 প্রজাতির সাকুলেন্ট দিয়ে তাদের এই বাণিজ্যিক কারবার, যেটি অন্যান্য ছাদ কৃষকের জন্য হতে পারে অনুকরণীয় একটি বিষয়। ঢাকার মিরপুরের ডিওএইচএস এর জামশেদ আলী এবং নীলুফার আলী দম্পতির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে যাচ্ছি আই স্পোর্টসে। খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান। আমরা যাচ্ছি তার কাছে। শান। তাহমিনা, ধন্যবাদ আপনাকে। আর দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আই স্পোর্টস আয়োজনের শুরুতেই আপনাদেরকে জানিয়ে দেব নিউকেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ 2024। ওদিকে রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত আর ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ আর গায়ানায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। 2007-এর শিরোপাজয়ী ভারত টুর্নামেন্টে এখনও অপরাজিত। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড সুপার 8-এ সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও পরের ম্যাচে ছন্দ ফিরে পেয়েছে। এবারের বিশ্বকাপ শুরুর আগে দুই টিমকেই ফেভারিট ভাবা হচ্ছিল। শিরোপা ধরে রাখতে বাটলার আর্চারদের জিততে হবে ছন্দে থাকা রোহিত বুমরাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে। এবার নিউকেয়ার প্যাভিলিয়ন থেকে টি20 বিশ্বকাপের আপডেট জানাবেন তাফহিমুল ইসলাম সুজন। সুজন, টি20 বিশ্বকাপ নিয়ে আপডেট কি তথ্য আছে আপনার কাছে?
শান, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন আগামীকালকে সেমিফাইনালে দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে সাউথ আফ্রিকা। এই দুটি দলই গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের আগ পর্যন্ত একটি ম্যাচেও তারা হারেনি। দ্বিতীয় ম্যাচে রাত 8:30টার দিকে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। ইংল্যান্ডের মধ্যে 2022 সালে বিশ্বকাপে ইংল্যান্ড কিন্তু ভারতকে 10 উইকেটে হারিয়ে ফাইনালে পা দিয়েছিল। এবার ভারত নিশ্চয়ই চাইবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা দিতে। ইংল্যান্ড আবার চাইবে যে ভারতকে হারিয়ে ফাইনালে পা দিতে। বিশ্বকাপ ইংল্যান্ড এবং যে ভারতের ম্যাচটি রয়েছে এটিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সম্ভাবনার কথা যখন বলছি তখন কিন্তু বলে রাখি যে এই বৃষ্টি নিয়েও অনেক অভিযোগ উঠে এসেছে। আজকে যে কথা বলছি, আজকে শুধু আমি কথা বলছি বিশ্বকাপের যে অভিযোগগুলো করা হয়েছে এই বিশ্বকাপে, চলতি বিশ্বকাপে, সেই অভিযোগগুলো নিয়ে। বৃষ্টি নিয়ে যদি বললাম, এই বৃষ্টি নিয়ে গ্রুপ পর্বে যে মাঠগুলোতে খেলা হয়েছে এবং কিছু কিছু জায়গায় যে খেলাগুলো হয়েছে এই খেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল। তারপরও বর্ষাকাল থাকা অবস্থায় সেই মাঠগুলোতে খেলার আয়োজন করা হয়েছে। এটি একটি অব্যবস্থাপনা। এছাড়াও আইসিসির বেশ কিছু অবস্থাপনা, সূচি নিয়েও অনেক দলগুলো অভিযোগ করেছে। অনেকেই বলেছে যে সূচি যে তৈরি করা হয়েছে এটি 2-1টি দেশকে সুযোগ দেওয়ার জন্যই এই সূচিটা কিন্তু তৈরি করা হয়েছে। ভারত এবং পাকিস্তান যে একই গ্রুপে প্রতিটি বিশ্বকাপে দেখানো হচ্ছে যে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে অবস্থান করতেছে। এটি কিন্তু আইসিসির একটি বাণিজ্য। এই বাণিজ্যেরই সাবেক কিছু ক্রিকেটার অভিযোগ করেছেন যে এই বাণিজ্যের জন্য আইসিসি সবসময় ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখতেছে প্রতিবারই। এর পাশাপাশি হচ্ছে এই বিশ্বকাপে একটি ফিক্সিং এর অভিযোগ উঠে এসেছে। সেটি হচ্ছে যে কেনিয়ার এক সাবেক ক্রিকেটার উগান্ডার এক খেলোয়াড়কে ফিক্সিং এর অফার দিয়েছিল। সেটি উগান্ডা তাড়াতাড়ি হচ্ছে আইসিসিকে জানায়। আইসিসির একটি নিয়ম রয়েছে, কেউ যদি ফিক্সিং এর অফার পেয়ে থাকে সেক্ষেত্রে যদি আইসিসিকে না জানায় তাহলে সেটিও কিন্তু এক প্রকার অপরাধ হিসাবে গণ্য করা হয়। অবশ্য আইসিসি যত খবর পাওয়ার পরে এটি ব্যবস্থা নিয়েছে, এটি থেকে উতরে এসেছে। এরপরও বিশ্বকাপে চলার পরে যে সূচিটা রয়েছে আমি শুরু থেকে বললাম, এরপরও অনেকগুলো দল অভিযোগ করেছে তাদের এক জায়গা থেকে আরেক জায়গা, সেখানে মাঠ থেকে হোটেলের দূরত্ব অনেক, তারপর হচ্ছে যে এক মাঠ থেকে আরেক মাঠে যে যাওয়া হচ্ছে সেখানেও তাদের অনেক ভ্রমণ ক্রান্তি যাতায়াতের যে অব্যবস্থাপনা। ভারত অভিযোগ করেছে তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না, জিমের অব্যবস্থাপনার কথা বলা হয়েছে। এর পাশাপাশি যদি বলে থাকি, আজকে পাকিস্তানি এক গণমাধ্যমে ইনজামুল হক, পাকিস্তানের সাবেক অধিনায়ক, তিনি বলেছেন যে ভারতের এক বোলার বল টেম্পারিং করেছেন। সেটি অভিযোগ তিনি করেছেন যে 12 এবং 13 ওভারের দিকে যে নতুন বল, সে বলটিকে হয়তোবা বল টেম্পারিং করা হয়েছে, না হলে শেষে 15 ওভারে রিভার্স সুইং করা হয়েছে, সে বল রিভার্স সুইং করা হয়েছে, কিন্তু নতুন বলে রিভার্স সুইং এতটা হয় না। এই অভিযোগ করেছেন পাকিস্তানের ক্রিকেটার। শান, ধন্যবাদ সুজন আপনাকে বিশ্বকাপ নিয়ে নতুন তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বোলিং, বিশেষ করে তরুণ পেসারদের উত্থানে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ড্যারেন গঙ্গা। তবে ব্যাটিংয়ে টাইগারদের পাওয়ার হিটিংয়ের দুর্বলতা সারাতে ক্রিকেটারদের বিশেষের শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলানোর ব্যবস্থা করিয়ে দিতে বিসিবিকে উদ্যোক্তি হওয়া উচিত বলে মনে করেন তিনি। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালের আগে বিদায় নেওয়ায় এবারের আসর রং হারিয়েছে বলেও ধারণা তার। ওয়েস্ট ইন্ডিজ থেকে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। টপ অর্ডার ব্যাটিংয়ের সাথে অফ স্পিন বোলিং দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক দশক আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন ড্যারেন গঙ্গা। 2008-এ ব্যাট তুলে রাখার পর ক্রিকেটের সাথে জড়িয়ে আছেন কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে। জহুরির চোখে দেখছেন এবারের বিশ্বকাপে তরুণ টাইগার বোলারদের পারফরম্যান্স। 45 বছর বয়সী গঙ্গা মনে করেন পেস বোলিংয়ে লাল সবুজ শিবিরে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। বাংলাদেশ দলের পেস বোলিং ডিপার্টমেন্ট দারুণ উন্নতি হয়েছে, সেটা এবারের আসরে ভালোভাবে বোঝা গেছে। ব্যাটিংটা ভালো হয়নি, উইকেটের কারণে এবার অনেক দলই ভুগেছে। এটা নিয়ে এত বিচলিত হওয়ার কোনো কারণ দেখছি না। পারফরম্যান্স ভালোর জন্য শক্তিশালী দলগুলোর বিপক্ষে অ্যাওয়ে উইকেট ও কন্ডিশনে নিয়মিত খেলতে হবে। ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়েও আছে তার নিজস্ব বিশ্লেষণ। টাইগার ব্যাটারদের পাওয়ার হিটিংয়ের দুর্বলতা কাটাতে বিসিবির উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি। টি-20 ক্রিকেটে পাওয়ার হিটিং খুবই প্রয়োজন। এই দক্ষতা বাড়াতে হলে বোর্ডকে উদ্যোগী হয়ে ক্রিকেটারদের আইপিএল, বিগ ব্যাশ, মেজর লিগ ক্রিকেটের মতো বড় লিগগুলোতে খেলানোর ব্যবস্থা করতে হবে। তোমাদের মুস্তাফিজের পরিণত হওয়ার পিছনে আইপিএলে নিয়মিত খেলতে পারা অন্যতম কারণ। ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল আগেই বাদ পড়ায় অন্যান্য ক্যারিবীয়দের মতো হতাশ ড্যারেন গঙ্গা। আয়োজকরা বাদ পড়ায় উইন্ডিজ ভক্তদের কাছে টুর্নামেন্ট রং হারিয়েছে। হোম টিম ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে না থাকায় দর্শক আকর্ষণ কিছুটা কমবে। তারপরেও আশা করব ক্রিকেট পাগল ক্যারিবীয়রা মাঠে আসবে এবং নিজেদের পছন্দ মতো সেরা দলগুলোকে সমর্থন দেবে।
উইন্ডিজরা সবকিছুর উপর ক্রিকেটকেই ভালোবাসে। শিরোপার শেষ লড়াইয়ে উইন্ডিজ ক্রিকেট দল না থাকলেও ক্রিকেট পাগল ক্যারিবীয় দর্শকদের স্বতঃস্ফূর্ততায় এবারের আসরে জমজমাট সমাপ্তির আশা করছেন ত্রিনিদিয়ান ড্যারেন গঙ্গা। No, I think it's a constant development. Again, when you play against better opposition, full member nations, that's how you improve. সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, এই ছিল আমার হাতে থাকা আজকের স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরে নিচ্ছি তাহমিনার কাছে মূল সংবাদে। শান, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী 29শে জুন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে, 1 জুলাই মহানগর পর্যায়ে এবং 3রা জুলাই জেলা শহরে সমাবেশ করবে বিএনপি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে ন্যায় বিচার ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই তাকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার চিকিৎসার জন্য বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত। আমাদের এখন একটি আপনার দাবি, সেই দাবিটি হচ্ছে যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। মুক্ত মানুষ হিসেবে জন্মভূমি অস্ট্রেলিয়ায় জুলিয়ান অ্যাসাঞ্জ, বিমানবন্দরে সমর্থকদের উল্লাস। মানিকগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের ময়লা আবর্জনা পরিষ্কারের পর ফলদ সহ বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। বলেছেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে, এজন্য আন্দোলন জোরদার করা হবে। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে নেতারা এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স এবং মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান। চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক বিপণন ইসরারুল হকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টায় রাজধানীতে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য অসুখে ভুগছিলেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। এবার জানাবো নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন গোপন দলিল ফাঁস করে সারা ফেলা ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘ আইনি লড়াইয়ের পর মার্কিন এক আদালতে দোষ স্বীকার করার পর মুক্তি পেয়েছেন। ৬২ মাস জেল খেটে অবশেষে রায়ের পর অস্ট্রেলিয়ার ক্যানবেরার উদ্দেশ্যে রওনা দেন অ্যাসাঞ্জ। মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে বলেছে, অ্যাসাঞ্জ বিনা অনুমতিতে আর যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন না। যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের জন্য যুক্তরাষ্ট্রের চেষ্টার বিরুদ্ধে বহু বছর ধরে আইনি লড়াই করেছেন অ্যাসাঞ্জ। বুধবার প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত মার্কিন ভূখণ্ড নর্দার্ন ম্যারিয়ানা দ্বীপপুঞ্জের আদালতের রায়ের পর মুক্ত মানুষ হিসেবেই আদালত কক্ষ থেকে হেঁটে বেরিয়ে যান জুলিয়ান অ্যাসাঞ্জ। এর আগে গত সোমবার তাকে মুক্তি দেয় যুক্তরাজ্য। নিজের অপরাধ স্বীকার করার বিষয়ে অ্যাসাঞ্জ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা চুক্তি করেছেন সেটির ধারাবাহিকতায় তাকে ছেড়ে দেয় যুক্তরাজ্য সরকার। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
প্রশংসায় ভাসছে চ্যানেল আই-এর ঈদুল আজহার বিশেষ টেলিফিল্ম তিথিডোর। ভিকি জাহেদ পরিচালিত টেলিফিল্মটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। ইউটিউবে 20 লাখের বেশি দর্শক দেখেছেন এই টেলিফিল্মটি। সুলতানা হিমু রিপোর্ট। ঈদ উৎসবে এবার চ্যানেল আইয়ের পর্দায় ছিল বর্ণিল আয়োজন। ছিল দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন অভিনীত বিশেষ টেলিফিল্ম তিথিডোর। এটি নির্মাণ করেছেন পুনর্জন্মখ্যাত জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ। ঈদের আমেজ চলে গেলেও অসংখ্য নাটক সিনেমার ভিড়ে এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে তিথিডোর। এই নিশাত, এই তোর বয়স কত হলো রে? জাহান সুলতানার লেখা তিথিডোর টেলিফিল্মে মেয়েদের বয়স 30 হওয়া ঘিরে সমাজ ও পরিবারের তৈরি নেতিবাচক চাপের গল্প তুলে ধরা হয়েছে। বিষণ্ণতার কবল থেকে একজন নারীর স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্প তুলে ধরেছেন নির্মাতা। প্রচারের পর দর্শকরা বাস্তব জীবনের নানা রকম গল্পও তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। এখন পর্যন্ত টেলিফিল্মটি ইউটিউবে 20 লাখের বেশি দর্শক দেখেছেন। প্রতিনিয়ত তিথিডোর নিয়ে পোস্ট করছেন নেটিজেনরা। কলাকুশলীরাও নেট দুনিয়ায় তিথিডোর নিয়ে আপডেট দিচ্ছেন। সুলতানা হিমু, চ্যানেল আই। এবারে রয়েছে জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে বিভিন্ন কর্মসূচিতে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের 101তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল 11টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় শহীদ AHM কামারুজ্জামানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এরপর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও অন্যান্য সংগঠনের সাথে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এই সময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দোয়া মোনাজাত করা হয়। এই সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে নগর ভবনে কোরআন তেলাওয়াতের পুরস্কার বিতরণ, শহীদ AHM কামারুজ্জামান ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। জাতীয় চার নেতার অন্যতম শহীদ AHM কামারুজ্জামানের আজকে 101তম জন্মদিন পালিত হচ্ছে। তার স্মৃতিকে আরও জাগরুক করে রাখার জন্য বাংলাদেশ সরকার, বর্তমান বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জাতীয় চার নেতার জন্মস্থানে 4টি তাদের জাদুঘর করবার জন্য প্রকল্প আছে। এবারে রয়েছে কৃষি সংবাদ। নোয়াখালীর উপকূলীয় এলাকায় লবণ সহিষ্ণু নতুন জাতের সয়াবিন চাষ করেছেন চাষিরা। এবছর সয়াবিনের উৎপাদন মূল্য 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচর সদর উপজেলার উপকূলীয় লবণাক্ত জমিতে চাষ হচ্ছে নতুন জাতের উচ্চ ফলনশীল তেল জাতীয় ফসল সয়াবিন BU 2, 3 ও 4। অন্য ফসলের চেয়ে কম খরচ ও বেশি লাভ হওয়ায় সয়াবিন আবাদে আগ্রহী হচ্ছেন এ অঞ্চলের চাষি। বিভিন্ন হাইব্রিড সোয়াবিন বাইরগুলোতে সয়াবিন চাষ করি আমরা অনেক লাভবান হই, এই কারণে হাইব্রিড সোয়াবিনগুলো করি। আমি গত বছর 2 একর চাষ করে 1 লাখ টাকার বেশি বিক্রি করছি। এই বছর আমি এটা লাভ দেখে আরো অনেক বেশি জমিতে চাষ করছি। এখন আমি আশা করতেছি এবার 2 লাখ টাকারও বেশি হবে। BU 3 এবং BU 4 এই দুটা জাত আনাতে, এই দুটা জাত যখন আমরা এখন চাষ করছি, এখন এই দুটা জাত আমাদের এখানে দেখেন কিন্তু কত সুন্দর হয়েছে। নতুন জাতগুলো উদ্ভাবন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও গবেষকরা। ভিন্ন দেশ থেকে ওলাকে বলা হয় যে লাইন কালেকশন করলাম। যেমন মনে করেন একটা আছে AVRDC আন্তর্জাতিক ভেজিটেবল ডেভেলপমেন্ট সেন্টার, তারপরে Q2 ইউনিভার্সিটি, তারপরে আমরা ইন্ডিয়া থেকে কিছু ম্যাটেরিয়াল, লোকাল কিছু ম্যাটেরিয়াল যোগাযোগ করে
প্রথমে আমাদের প্রায় 200 মেটেরিয়াল হাতে আসলো। শত শত কৃষক আজকের এই ফিল্ডেতে উপস্থিত আছে, ওনাদেরকে যদি আমরা সে সহযোগিতা দিতে পারি, এই সয়াবিন একসময় নোয়াখালী উন্নয়নের একটি বিরাট ফসল দাঁড়াবে। শুধু নয়, নোয়াখালী থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। এবছর নোয়াখালীতে 16,000 হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 28,000 মেট্রিক টন। জেলায় অয়েল মিল গড়ে তোলা হলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার। বিপুল পরিমাণ তেল সরবরাহ করা যাবে দেশের বাজারে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। বেশি করে গাছ লাগাই, বনের উপর চাপ কমাই স্লোগানে কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। ইকো লাইফ প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমে 50,000 গাছের চারা রোপণ করা হবে। হারিয়ে যাওয়া দেশি প্রজাতির বৃক্ষ ফিরিয়ে আনতেই সংগঠনটির এই উদ্যোগ। সরার আজম মানিকের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে দেশের উপকূলীয় অঞ্চল। এরই ধারাবাহিকতায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ও হিমছড়ি সিএমসির আয়োজনে ইউএসআইডি ও ন্যাকমের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি। শহরের বাইতুসরফ জব্বারি একাডেমি স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা দেওয়া হয়। আমরা খেলার মাঠ করেছি বা গাছ নষ্ট করে নেই, আমরা বিল্ডিং করেছি মাঠ নষ্ট করি নাই, আমরা গ্যালারি তৈরি করেছি কিন্তু গাছ নষ্ট করে নেই। আমাদের গ্যালারিও আছে, মাঠও আছে, বিল্ডিংও আছে, বা সব দিকে কিন্তু গাছ আছে। বন বিভাগ ডিএফও সাহেব আছে, বন বিভাগের কর্মকর্তা আছে। আমি ওনাদেরকে অনুরোধ করবো, শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাইতে গেলে বিল্ডিং করে মাঠ নষ্ট করে গাছ নষ্ট করে, গাছ নষ্ট না করেই এগুলো করা যায়। তা গাছ যদি আমরা নষ্ট করে ফেলি, বন উজাড় করে ফেলি, তাহলে তো পরিবেশ টিকবে না। পরিবেশ না টিকলে তো মানুষ বাঁচতে পারবে না। বৃক্ষ আমাদের জীবন, বৃক্ষ আমাদের সব কিছু, এবং এটাকে শুধু রোপণ নয়, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এটার প্রতি আমাদের গভীর মনোযোগ থাকতে হবে। জীববৈচিত্র্য ও পরিবেশ প্রকৃতি সংরক্ষণে আরও বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির কথা জানিয়েছে সংগঠনটি। আমরা এটা স্কুলের বাচ্চাদের মাধ্যমে এটা একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই, যাতে প্রত্যেকটা বাচ্চা অন্তত 5টা করে গাছ লাগায় এবং তারা গাছের যত্ন করে। ফল এবং দেশীয় প্রজাতির, ঔষধি প্রজাতির চারা রোপণের দিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, কারণ একদিকে যেমন ফল থেকে পুষ্টি চাহিদা মিটবে, অন্যদিকে দেশীয় প্রজাতির ঔষধি চারা লাগানোর মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষিত হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। সংবাদে এরই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর জানিয়ে ফিরব রাজশাহীর বাঘায় দলের। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো। রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার বিকেল 4:30টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকাল 10:30টার দিকে আওয়ামী লীগের 2 পক্ষের মধ্যে উপজেলা চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে 2 পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে আশরাফুল ইসলামের মাথা ফেটে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বাঘা পৌর মেয়র আক্কাস আলীর সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। নিহত আশরাফুল ইসলাম সংসদ সদস্য শাহরিয়ার আলমের সমর্থক। সংঘর্ষের ঘটনায় রবিবার বাঘা থানায় মামলা হয়। ওই ঘটনায় পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে ন্যায় বিচার প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে বগুড়া জেলা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের বিশ্রাম কেন্দ্র ন্যায়কুঞ্জ উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। 35 লাখ টাকা ব্যয়ে এই ন্যায়কুঞ্জ স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা ও দায়রা জজ AKM মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বক্তব্য দেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম সহ বিচারকবৃন্দ। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। চলুন দেখে নিই সবশেষ আয়োজনগুলো।
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় বিজয়ী প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজনের চেয়ারম্যান পদের শপথ গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এ আদেশ বাতিলে নির্বাচনী ট্রাইব্যুনাল যুগ্ম জেলা ও দায়রা জজ আব্দুল মালিকের আদালতে আবেদন করেছেন বিজয়ী প্রার্থী সুজনের আইনজীবী। আদালত আগামী 30 জুন শুনানির তারিখ ধার্য করেছে।